নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ব্লগ। গতকালই আমরা বিকানের ঢুকে গেছি। আমাদের আগের ভিডিও জয়পুর টু বিকানের রোড কেমন লেগেছে জানাতে ভুলবেন না। চা, কফি, স্ন্যাক্স, ম্যাগি, পোহা, ইলেকট্রিক কেটেল এসব আমরা সঙ্গেই ক্যারি করি। এতদিনে নিশ্চয়ই আপনারা জেনে গেছেন। হোটেল রুমেই ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম বিকানের এক্সপ্লোর করতে। আমাদের আইটিনারিতে বিকানেরে ইন্টারেস্টিং কি আছে সে তো দেখাবই, তার আগে দিনের আলোয় হোটেলটা আরও একবার দেখাই। হারাসার হাভেলির পরিত্যক্ত জিপ, লন, রেস্টুরেন্ট গতকাল দেখিয়েছি। এটা এন্ট্রান্স ভিউ। চলুন এবার বেরিয়ে পড়া যাক। আগে যাব জুনাগড় প্যালেস। হারাসার হাভেলি থেকে দূরত্ব 1.3 কিলোমিটার। আমরা রয়েছি সুরসাগর লেকের পাশে। প্রথম প্রবেশদ্বার করণ পোল। পোল মানে খিলান দরওয়াজা, আমরা এতদিনে জেনে গেছি। এরপর আসছে দৌলত পোল। ফতেহ পোল। সব জায়গায় ফতেহ নাম মানে কি? ফতেহ সিং যে রাজা ছিল তার, ওই যে রতন সিং। সুরজ পোল। সুরজ পোল সবসময় পূবমুখী হয়, সম্ভবত সৌভাগ্যের বাস্তু মেনে। এটি প্রথম প্রাসাদ পেলাম এতদিনে যেখানে আমরা গাড়ি নিয়ে রাজার প্রাসাদের আঙ্গিনায় প্রবেশ করছি। আমরা পৌঁছে গেছি পার্কিং লটে। পার্কিং এর জন্য 50 টাকা ঢোকার সময় দিতে হয়েছে। কার পার্কিং থেকে জুনাগড় প্রাসাদের ভিউ। 1589 থেকে 94 সালে দুর্গটি তৈরি হয়। তখন এর নাম ছিল চিন্তামণি। আমার অর্ধাঙ্গন একা একা কেন হেসে যাচ্ছে এই মুহূর্তে, এটা বেশি ইম্পর্টেন্ট বা রহস্যজনক। যাই হোক, তেমন কিছু নয়। আমাদের বাদিকে রয়েছে একটি রেস্টুরেন্ট যেটির নাম প্রাচীনা রেস্টুরেন্ট। আমরা প্রথমে যাব প্রাসাদ এক্সপ্লোর করতে, যেটি এরা প্রাচীনা মিউজিয়াম বলছেন। প্রাচীনা অর্থাৎ জুনা। বিংশ শতকের প্রথম দিকে শাসক পরিবার যখন লালগড় প্রাসাদে চলে আসেন তখন এই প্রাসাদটির নামকরণ হয় জুনাগড় অর্থাৎ পুরাতন দুর্গ। যদিও লাল বেলে পাথর অর্থাৎ ডালমেরা স্টোরের এই কাঠামো আজও নতুন দেখতে। আমরা রয়েছি জুনাগড় ফোর্ট দর্শনের টিকিট কাউন্টারে। প্রবেশ মূল্য 50 টাকা। লম্বা লাইন। রাজার আমলে এই অংশে নিশ্চয়ই সৈন্য দিয়ে ভরা থাকতো। প্রবেশ করছি প্রাসাদের ভেতরে। এই রাস্তা দিয়ে নির্ঘাত ঘোড়সাওয়ার প্রাসাদের ভেতরের প্রাঙ্গণে প্রবেশ করত। লাল স্যান্ডস্টোন ও মার্বেল দিয়ে তৈরি এই প্রাসাদের ডিজাইন মধ্যযুগীয় সামরিক স্থাপত্য এবং অসাধারণ ইন্টেরিয়র ডিজাইনের মেলবন্ধন, একটা এক্সাম্পল অফ প্যারাডক্স। এরপর ভেতরে প্যালেসের পর প্যালেস। প্রবেশ করছি ডোঙ্গর নিবাসে। বলা হয়নি, আপনি চাইলে অডিও গাইড অথবা হিউম্যান গাইড সোলো বা কোনো গ্রুপের সঙ্গে বুক করতে পারেন। আমরা মিয়া বিবি যেহেতু কাঁধে ঝোলা নিয়ে বেরিয়ে পড়েছি রাজস্থান ভ্রমণে, আবার ইউটিউব মনিটাইজেশনেরও কোনো ব্যাপার নেই। তারপর রাজস্থানের সব মনুমেন্টেই এন্ট্রি ফিজ রয়েছে, তাই বাজেট, সময় সবকিছুর চাপে আছি। तो यहाँ से क्या है, वो बीकानेर से जोधपुर गए थे, गाड़ी के अंदर बैठा के लेके थे। बच्चे थे 11 साल के। গাইডের সঙ্গে দৌড়ে দৌড়ে গ্রুপগুলো ইতিহাস তো শুনছে। আমি নিশ্চিত করে বলতে পারি এত কথার মধ্যে হার্ডলি 2টো কথা মনে থাকবে। তার উপর এই রাজার কাহিনী ওই রাজার ঘাড়ে চাপিয়ে দেবে। তাই অভিজ্ঞতা থেকে বলছি, হাতে সময় নিয়ে আসছেন তাহলে অডিও গাইড বুক করে নিজের মতো সময় নিয়ে ইতিহাস জানুন। যে কোনো ট্যুরের ক্ষেত্রেই বলছি। আমরা রয়েছি মিউজিয়ামের অস্ত্রাগার অংশে। এখানে বেশ লম্বা লম্বা বন্দুক রয়েছে। বংশের বিখ্যাত রাজা করণ সিংহের পুত্র অনুপ সিংজির বন্দুক এটি। এই সেই বন্দুক যেখান থেকে প্রবচন তৈরি হয় অন্যের কাঁধে বন্দুক রেখে বন্দুক চালানো। এত লম্বা বন্দুক যা আক্ষরিক অর্থে অন্যের কাঁধ বা স্ট্যান্ড ছাড়া চালানো সম্ভব নয়। আমরা এখনো ফোর্ট মিউজিয়ামেই রয়েছি। মহারাজা ডক্টর কর্ণি সিংজি ফোর্টের ভিতর এই মিউজিয়াম অংশটি 1961 সালে প্রতিষ্ঠা করেন। এর সংগ্রহ ও পরিধি বিশাল। রাঠোর বংশে এই সিংহাসনটি সম্রাটের ব্যবহারের একটি চন্দন কাঠের সিংহাসন।
আমার অজ্ঞাতে আমার অর্ধাঙ্গন আলটিমেটলি গাইডের পেছনে কিছু খরচ করেছিলেন। जो ओरिजिनल है वो लालगढ़ पैलेस के अंदर रखे हुए हैं और 1937 के अंदर महाराजा गंगा सिंह जी थे 21वें राजा, उनको शासन के 50 साल हो गए थे, तो उन्होंने गोल्डन जुबली मनाया था उन्होंने। तो यहाँ की जो पब्लिक थी बढ़िया थे, उन्होंने क्या महाराजा गंगा सिंह जी को सोने से तोला था, गोल्ड से। उनके वजन का जितना गोल्ड हुआ था उस गोल्ड से उन्होंने अपने बेटे के नाम से पीबीएम हॉस्पिटल बनाया था। बीकानेर संभाग का सबसे बड़ा हॉस्पिटल है, आज भी है, अभी गवर्नमेंट के पास है। तो ये गोल्डन जुबली के फोटो है 1937 की। গাইড মহাশয় জানাচ্ছেন বিকানেরের জনপ্রিয় রাজা গঙ্গা সিংজির গল্প। তার রাজত্বের 50 বছর পূর্তিতে বিকানেরের জনতা রাজার ওজনের সমান সোনা ভেট দেয় রাজাকে। রাজা সেই সোনা এবং জনসাধারণের দান বিকানেরে পিবিএম হসপিটাল নির্মাণে খরচ করেন। গাইড এবার জানাচ্ছে গঙ্গা সিংজির চায়নার বক্সার রেবেলিয়ন এবং প্রথম বিশ্বযুদ্ধে তার বিশাল সামরিক অবদানের কথা। রাজা জনপ্রিয় ছিলেন তার সংস্কারমূলক দূরদর্শিতা ও আজীবনের সমাজ কল্যাণমূলক কাজের জন্য। আমরা এবার ঢুকে পড়েছি মিউজিয়ামের সেই অংশে যেখানে রাঠোর রাজ পরিবারের স্মরণীয় এবং বহুল ব্যবহৃত সামগ্রীগুলি রাখা। গঙ্গা সিংজি নিজে ছিলেন একাধারে উচ্চশিক্ষিত সেনা কমান্ডার, তার সঙ্গে শাসক হিসেবে তিনি বিকানেরে প্রতিষ্ঠা করেন একটি প্রধান আদালত। বিশেষ উল্লেখযোগ্য, তিনি সারদা আইন প্রণয়নে সহায়তা করে বাল্য বিবাহের অবসান ঘটান। চামচটির বিশেষত্ব, এটি গঙ্গা সিংজির জন্য বিশেষ ডিজাইনের রূপোর চামচ। রাজার ছবি দেখলে চোখে পড়ে রাজার যত্নে পালিত গোঁফ জোড়া। ব্রিটিশ অফিসারদের সঙ্গে যখন স্যুপ পান করতে বসতেন সাধারণ চামচে বাঁধা হয়ে দাঁড়াতো ওই গোঁফ জোড়া। তাই এই চামচ যার উপরের 2/3 ঢাকা। গঙ্গা সিংজি সিংহাসনে বসেন মাত্র 8 বছর বয়সে। বড় ভাই দুঙ্গা সিংজি মারা গেলে তিনিই ছিলেন উত্তরাধিকারী। ছবিতে গঙ্গা সিংজির পরিবার। দুঙ্গা সিংয়ের প্রাসাদই আমরা প্রথম দেখে আসি। গঙ্গা সিংজি শাসক হিসেবে বিকানেরে প্রতিষ্ঠা করেন একটি প্রধান আদালত। পরবর্তীকালে প্রতিষ্ঠা করেন হাইকোর্ট, যেখানে তিনি উচ্চ আদালতকে সম্পূর্ণ ক্ষমতা প্রদান করেন। আদালত কর্মীদের জন্য জীবন বীমা এবং এন্ডাওমেন্ট অ্যাসিওরেন্স স্কিম চালু করেন। এছাড়াও জনগণের জন্য সঞ্চয় ব্যাংক সুবিধাও চালু করেন। রয়েছে মিউজিয়ামের আরেক অংশে যেখানে রাজপরিবারের পালকি এবং পরিবারের সংগ্রহ, বিভিন্ন ভাস্কর্য ও পুরস্কার প্রাপ্তিগুলো সাজানো। এর মধ্যে দর্শনীয় এই প্লেনটি, যেটি ব্রিটিশ গভর্নমেন্ট গঙ্গা সিংজিকে তার প্রথম বিশ্বযুদ্ধে সামরিক অবদানের জন্য স্বীকৃতি হিসেবে প্রেজেন্ট করেন। এটিকে বলা হয় হওদা, যা রাজপরিবার হাতির পিঠে আসন হিসেবে ব্যবহার করত। প্রাসাদে ব্যবহৃত কাঠের এলিভেটর, এগুলো সবই বিভিন্ন রকম রাজকীয় পালকি জাতীয় আসন। কোনোটা মানুষে বহন করত, কোনোটা জন্তুতে। নালকি মানে এক প্রকার পালকি হলো। 3টি সেগমেন্ট রয়েছে, কি হবে হয়তো ব্রিটিশ গভর্নমেন্ট মুঘল সাম্রাজ্যের দেওয়া বিভিন্ন উপহার আমরা এখানে দেখতে পাবো। এগুলো এটাই প্রমাণ করে যে রাজস্থানের স্বাধীন রাজাদের সঙ্গে বিদেশি শাসক শক্তিগুলি সমঝোতা বজায় রেখে চলতেন। এই প্রসঙ্গে একটা গল্প মনে পড়লো, যেটা আমরা হলদিঘা ট্যুর বা চিত্তরগড় ট্যুরের সময় গাইডের মুখে শুনেছিলাম। গল্পের উৎস এই সিংহাসন বা বেড থেকে। আপনারা মিউজিয়াম দেখতে দেখতে গল্পটা শুনুন, ইন্টারেস্টিং। বিকানেরের প্রতিষ্ঠাতা রাজা রাও বিকারের ঠাকুর দাদা মানে গ্র্যান্ডফাদার রাও রানমলকে গোপনে হত্যা করে চিত্তরের মেওয়ার রাজবংশ। এর পেছনে রাঠোর ও সিসোদিয়া বংশের মধ্যে ক্ষমতার লড়াই একমাত্র কারণ। আর এই খারাপ সম্পর্ক পরবর্তীকালেও কন্টিনিউ হয়। ঘটনাটা এমন, রাজা রাও রানমল যখন গভীর নিদ্রায়, তখন হত্যাকারীরা গোপনে তার শয়ন কক্ষে প্রবেশ করে ও রাজার পাগড়ি দিয়ে রাজাকে প্রথমে তার শয্যার সঙ্গে আচ্ছা করে বেঁধে ফেলে হত্যা করে। এরপর রাজা রাওবিকা তার নিজের শয্যা এমন নিচু ও তার উচ্চতার তুলনায় লম্বা ছোট তৈরি করান, যাতে শায়িত অবস্থা থেকেও প্রয়োজনে লাফ দিয়ে মাটিতে দাঁড়িয়ে পড়তে পারেন। ঘুমন্ত অবস্থায় তাকে কেউ কাবু না করতে পারে। এরপর পুরো রাজস্থানেই এই প্রকার শয্যা রাজারা তৈরি করাতে থাকেন, যা আমরা উদয়পুর প্রাসাদেও লক্ষ্য করেছি।
জানাতে ভুলবেন না কেমন লাগছে রাজস্থানের এই সব ইতিহাস। আমরা মিউজিয়াম ট্যুর কমপ্লিট করে চলে এসেছি প্রাসাদের বাইরে প্রাচীনা রেস্টুরেন্টের সামনে। বন্ধই দেখতে পেলাম। এখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাব লালগড় প্যালেস। জুনাগড় প্যালেস থেকে 2.7 কিলোমিটার। দিনের পরের ভাগের ট্যুরটি রাখছি পরের ভিডিওতে। এত ইতিহাস যাতে উদরপিণ্ডি বুদোর ঘাড়ে না চেপে যায়। আসছে ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, ভালো রাখুন।